আজ আমরা তোমাদের সাথে আলোচনা করতে নিয়ে এসেছি তোমাদের উচ্চ মাধ্যমিক WBHA টেস্ট পেপারের ইতিহাসের তিনটি সেটের এসএকিউর সঠিক এবং নির্ভুল উত্তরগুলো নিয়ে। সঙ্গে থাকছে আজকের ভিডিও থেকে তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ। এই পিডিএফে পাসওয়ার্ড দেওয়া আছে 4টি সংখ্যার। এই 4টি সংখ্যা আমরা ভিডিও আলোচনার সময় বলে দেব। সেই সংখ্যা 4টি তোমরা পাসওয়ার্ড হিসাবে পিডিএফে দিলেই পিডিএফ খুলে যাবে। দেখো, তোমাদের প্রথম যে সেট আছে অর্থাৎ WBH ইন্টার স্কুল টেস্ট 6, তার প্রথম এসএকিউ প্রশ্ন, আফ্রিকা কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল? উত্তর, আফ্রিকা মহাদেশ ভৌগোলিক ইউরোপের সবচেয়ে কাছে, কিন্তু এর অন্তর্ভাগ ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও অনাবিষ্কৃত। এই অঞ্চলে সাপদসংকুল, গহন অরণ্য, দুর্গম পর্বত, খরস্রোতা, অনাব্য নদী, ঊষর মরুভূমি, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে এই মহাদেশটিকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়। দেখো, আমাদের পিডিএফে যে পাসওয়ার্ডগুলি দেওয়া আছে তার প্রথম সংখ্যাটি হলো 2। ভালো করে মনে রাখবে, আমাদের পিডিএফে যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডের প্রথম সংখ্যাটি হলো 2। পরের প্রশ্ন দেখো, কবে কার উদ্যোগে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর, 1878 সালের 16ই জুন জার্মান চ্যান্সেলর বিসমার্কের উদ্যোগে। পরের প্রশ্ন দেখো, কলম্বাস কবে আমেরিকা মহাদেশে পৌঁছান? 12ই অক্টোবর 1492 সালে কলম্বাস আমেরিকার মাটিতে পা রেখেছিলেন। পরের প্রশ্ন, ইনকা সভ্যতা কে ধ্বংস করেন? উত্তর হবে, স্পেনের নাবিক ফ্রান্সিসকো পিজারো ইনকা সভ্যতা ধ্বংস করেন। পরের প্রশ্ন দেখো, কবে কাদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর, 1757 সালের 9ই ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভ এবং বাংলার নবাব সিরাজদৌল্লার মধ্যে আলীনগরের চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন দেখো, সম্পদের নির্গমন বলতে কি বোঝো? পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভের পর গোটা অষ্টাদশ শতক ধরে বাংলা থেকে বিপুল পরিমাণে অর্থ ও সম্পদ ইংল্যান্ডে চলে যায়, যার বিনিময়ে বাংলা তথা ভারতকে কোনো সুবিধা দেওয়া হয়নি। এই ঘটনাকে অনেক ঐতিহাসিক ও অর্থনীতিবিদ সম্পদ নির্গমন বা আর্থিক নিষ্ক্রমণ বলে অভিহিত করেছেন। এই ঘটনা পলাশী লুণ্ঠন নামেও পরিচিত। পরের প্রশ্ন দেখো, অবশিল্পায়ন বলতে কি বোঝো? ভারতে ইংরেজদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার আগে বাংলা তথা ভারতে কুটির শিল্প যথেষ্ট সমৃদ্ধ ছিল। ব্রিটিশ সরকার ভারতের রাজনৈতিক কর্তৃত্ব দখল করার পর দীর্ঘদিন ধরে ভারতে শিল্পায়ন বিরোধী বিভিন্ন নীতি গ্রহণ করে। তারা ইংল্যান্ডের শিল্প কারখানায় উৎপাদিত সামগ্রীর দ্বারা ভারতের বাজারগুলি ছেয়ে দেয় এবং ভারতকে একটি কাঁচামাল রপ্তানিকারক দেশে পরিণত করে। এর ফলে অষ্টাদশ শতকের মধ্যভাগ থেকে ভারতে চিরাচরিত সমৃদ্ধ কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এই ঘটনা অবশিল্পায়ন নামে পরিচিত। পরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ কি? দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুরের ভাইকমে একটি হিন্দু মন্দিরমুখী রাস্তা
নিম্ন বর্ণের মানুষের ব্যবহারের জন্য নিষিদ্ধ ছিল। এই রাস্তা ব্যবহারের দাবিতে শ্রী নারায়ণ গুরু যে আন্দোলন শুরু করেন তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত। পরের প্রশ্ন, স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম লেখো। পরিব্রাজক, প্রাচ্য পাশ্চাত্য, বর্তমান ভারত। পরের প্রশ্ন, প্রার্থনা সমাজ কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালের 21শে মার্চ মুম্বাইতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। এর পাশাপাশি তোমরা যারা আমাদের সাথে নতুন আছো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো তাহলে পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। কে কবে কুওমিন্তাং দল প্রতিষ্ঠা করেন? শান ইয়াতসেন 1912 সালে। 1912 সালে শান ইয়াতসেন। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতির দুটি শর্ত লেখো। 1. পয়েন্টস করবে ইংরেজ বাহিনী নিয়োগ। এই মিত্রতা চুক্তিতে স্বাক্ষরকারী দেশীয় রাজ্যগুলো তাদের রাজ্যে ব্রিটিশ রেসিডেন্ট বা প্রতিনিধি সহ একদল ব্রিটিশ সেনা মোতায়েন করবে। 2 নম্বর, সেনাদলের ব্যয়ভার লিখবে দিয়ে দেশীয় রাজ্যগুলি তাদের নিজেদের রাজ্যে মোতায়েন করা ব্রিটিশ সেনাবাহিনীর ব্যয়ভার নির্বাহ করবে অথবা ব্যয়ভার বহনের পরিবর্তে রাজ্যের একাংশ ব্রিটিশ সরকারকে ছেড়ে দেবে। পরের প্রশ্ন, সপ্তবিপ্লব নীতি কি? উত্তর, ভারতের ব্রিটিশ শাসক লর্ড ডালহৌসি ঘোষণা করেন যে এদেশে কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজ্যের রাজার কোনো পুত্র সন্তান না থাকলে সেই রাজা কোনো উত্তরাধিকারী গ্রহণ করতে পারবে না। রাজার মৃত্যু হলে উত্তরাধিকারীর অভাবে সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। এটি সপ্তবিপ্লব নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, কুনবি বা পতিদার নামে কারা পরিচিত? উত্তর, ব্রিটিশ শাসনকালে গুজরাটের খেদা জেলায় এক শ্রেণীর কৃষক পতিদার নামে পরিচিত ছিল। এরাই কুনবি নামে পরিচিত ছিল। 1931 খ্রিস্টাব্দের আদমশুমারি রিপোর্টে এদের পতিদার হিসাবে উল্লেখ করা হয়। এদের প্রধান কাজ ছিল রাজস্ব আদায় করা। পরের প্রশ্ন, ভিয়েতনাম কবে স্বাধীনতা লাভ করে? 1945 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর। পরের প্রশ্ন দেখো, কারা রোম বার্লিন টোকিও চুক্তিতে স্বাক্ষর করেন? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান, ইটালি ও জার্মানির সঙ্গে রোম বার্লিন টোকিও চুক্তিতে আবদ্ধ হয়। পরের প্রশ্ন, সিআর ফর্মুলা কি? মুসলিম লীগের পৃথক পাকিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে চক্রবর্তী রাজাগোপালাচারী যে প্রস্তাব দেন তা সিআর ফর্মুলা নামে পরিচিত। চক্রবর্তী রাজাগোপালাচারীর নামে এই ফর্মুলা প্রকাশিত হয়। পরের প্রশ্ন, ওয়ার্স চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, 1955 খ্রিস্টাব্দের 14ই মে সাম্যবাদের প্রসারের লক্ষ্যে ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়। মধ্য ও পূর্ব ইউরোপের কমিউনিস্ট দেশগুলির মধ্যে ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিতে অংশ নিয়েছিল রাশিয়া, এটা বুলগেরিয়া হবে, স্পেলিং মিস্টেক আছে, বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, পূর্ব জার্মানি, আলবানিয়া, রোমানিয়া, চীন এবং চেকোস্লোভাকিয়া। পরের প্রশ্ন দেখো, মার্শাল পরিকল্পনা কি? 1947 খ্রিস্টাব্দের 5ই জুন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় আমেরিকার বিদেশমন্ত্রী জর্জ সি মার্শাল যুদ্ধবিধ্বস্ত ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যে এক পরিকল্পনা পেশ করেন যা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, ট্রুম্যান নীতি কি? আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান
মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় 1947 খ্রিস্টাব্দের 12ই মার্চ তুরস্ক ও গ্রিস সহ বিশ্বের যে কোনো দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেন, যা ট্রুম্যান নীতি নামে পরিচিত। আমাদের পাসওয়ার্ড অর্থাৎ পিডিএফ এর দ্বিতীয় পাসওয়ার্ড অর্থাৎ দ্বিতীয় পাসওয়ার্ডটি আছে 3। আগে একটা বলে দিয়েছি, এখন একটা বলছি, এখন একটা হচ্ছে 3। পরের প্রশ্ন দেখো, বলেছে অব উপনিবেশবাদ বলতে কি বোঝায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের উপনিবেশগুলিতে স্বাধীনতার দাবিতে আন্দোলন জোরদার হয় এবং এর ফলে উপনিবেশগুলি একে একে স্বাধীনতা লাভ করতে শুরু করে। এই ঘটনা উপনিবেশকরণ বা উপনিবেশবাদ নামে পরিচিত। পরের প্রশ্ন, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিকে তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়। পরের প্রশ্ন দেখো, ভারতে অর্থনৈতিক উদারীকরণ নীতি কবে ও কেন গৃহীত হয়? 1991 সালে প্রধানমন্ত্রী পি.ভি. নরসিংহ রাও এবং তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং ভারতে অর্থনৈতিক উদারীকরণের সূচনা করেছিলেন। অর্থনীতিকে অধিক বাজারমুখী করার এবং বেসরকারি ও বিদেশি বিনিয়োগের ভূমিকা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে অর্থনৈতিক উদারীকরণ গৃহীত হয়। পরের সেট, সপ্তম সেটে তোমাদের প্রথম যে প্রশ্নটি আছে, স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের রাজদরবারে আসেন? উত্তর হবে জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন। পরের প্রশ্ন দেখো, আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর 1757 সালের 9 ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষে রবার্ট ক্লাইভ এবং বাংলার নবাব সিরাজদৌল্লার মধ্যে আলীনগরের চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন দেখো, বৈদেশিক বাণিজ্য চীনের কোন বন্দর দুটিতে সীমাবদ্ধ ছিল? উত্তর ক্যান্টন ও ম্যাকাও বন্দরে। ক্যান্টন ও ম্যাকাও বন্দরে। পরের প্রশ্ন, বাণিজ্যিক পুঁজি বলতে কি বোঝায়? এই প্রশ্নের উত্তরটি আমাদের পূর্ববর্তী যে সেটগুলো আলোচনা করেছি তাতে আগেই আলোচনা করে দেওয়া আছে, তোমরা ওগুলো ওই সেটগুলো দেখলেই এর উত্তরটি পেয়ে যাবে। আর তোমাদেরকে বলা, আমরা একই প্রশ্নের বারবার উত্তর নিয়ে আলোচনা করছি না, যেগুলো রিপিট আছে সেগুলো আমরা মানে পরবর্তী সেটগুলোতে আলোচনা করব না। পরের প্রশ্ন দেখো, তাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল? উত্তর 1850 খ্রিস্টাব্দে দক্ষিণ চীনের কুয়াংশি প্রদেশে তাইপিং বিদ্রোহ হয়েছিল। পরের প্রশ্ন, কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন? উত্তর 1849 সালের মার্চ মাসে লর্ড ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। পরের প্রশ্ন দেখো, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? এই প্রশ্নটাও আমাদের পূর্ববর্তী সেটগুলোতে আলোচনা করে দেওয়া আছে, তাই পরের প্রশ্ন আমরা এবার আলোচনা করব। পরের যে প্রশ্নটি আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার উইলিয়াম কোলভির। এবার আমরা তোমাদের পাসওয়ার্ড অর্থাৎ পিডিএফ এর যে পাসওয়ার্ড আছে তার তৃতীয় সংখ্যাটি হলো 1 অর্থাৎ 1, তৃতীয় সংখ্যাটি 1। পরের প্রশ্ন দেখো, চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝায়? মেকলের বক্তব্য অনুসারে সমাজের উচ্চবর্গের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজের নিম্ন স্তরে শিক্ষা ছড়িয়ে পড়বে, ফলে সমাজের নিচের স্তরের মানুষরাও শিক্ষিত হবে। শিক্ষা বিস্তারের এই তত্ত্বই ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো,
কবে ও কোথায় ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায়, যার আসল নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য, রাশিয়ার তাশখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন দেখো, দলিত কাদের বলা হয়? উত্তর, মারাঠা দলন শব্দ থেকে দলিত শব্দের উৎপত্তি, যার আক্ষরিক অর্থ হলো পদদলিত বা অবহেলিত। ভারতীয় বর্ণবিভক্ত সমাজ ব্যবস্থায় প্রান্তিক স্তরে অবস্থিত শোষিত, বঞ্চিত, অস্পৃশ্য জনগোষ্ঠী দলিত নামে পরিচিত ছিল। গান্ধীজি দলিত শব্দের পরিবর্তে হরিজন শব্দটি ব্যবহারের পক্ষপাতী ছিলেন। সাধারণভাবে মাহার, নাদার, চামার, এঝাবা, পুলায়া, নমশূদ্র প্রভৃতি জনগোষ্ঠী দলিত নামে পরিচিত ছিল। স্বাধীন ভারতের সংবিধানে এদেরকে তপশিলি উপজাতি নামে সমাজভুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন, খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম করো। শৌকত আলী, মোহাম্মদ আলী জহর ও আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন দেখো, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন? উত্তর, ভারতীয়রা সাইমন কমিশন বয়কট করেছিল প্রধানত দুটি কারণে। প্রথমত, 7 সদস্য বিশিষ্ট এই কমিশনের সব সদস্যই ছিলেন শ্বেতাঙ্গ, কোনো ভারতীয়কে এতে নেওয়া হয়নি। দ্বিতীয়ত, ভারতীয়রা দায়িত্বশীল সরকার গঠনের উপযুক্ত হয়েছে কিনা তা বিচারের দায়িত্ব ভারতের সঙ্গে সম্পর্কহীন ব্যক্তিদের দেওয়ায় ভারতবাসী এটিকে জাতীয় অপমান বলে গণ্য করে। পরের প্রশ্ন, লখনৌ চুক্তি কবে ও কাদের মধ্যে সম্পাদিত হয়? 1916 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন দেখো, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? উত্তর, 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক বিখ্যাত লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবে হিন্দু ও মুসলিমদের দুটি পৃথক জাতি হিসেবে চিহ্নিত করা হয় এবং জাতি হিসেবে মুসলিমদের জন্য পৃথক সার্বভৌম রাষ্ট্রের দাবি জানানো হয়। এই জন্য লাহোর প্রস্তাব পাকিস্তান প্রস্তাব নামেও পরিচিত। এরপর থেকেই পাকিস্তান গঠনের আন্দোলন জোরদার হয়ে ওঠে। পরের প্রশ্ন, ভিয়েতমিন কি? উত্তর, হো চি মিন ভিয়েতনামের মুক্তিযোদ্ধাদের নিয়ে লিগ ফর দ্য ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম গড়ে তোলেন। এই সংগঠনটি সংক্ষেপে ভিয়েতমিন নামে পরিচিত হয়ে ওঠে। পরের প্রশ্ন, ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন? এই প্রশ্নের উত্তরটাও আমাদের পূর্ববর্তী সেটগুলোতে আলোচনা আছে, তোমরা দেখে নিও। চলো পরের প্রশ্ন দেখি, গ্লাসনস্ট কি? গ্লাসনস্ট শব্দটির অর্থ হলো মুক্ত ব্যবস্থা। 1920 দশকে সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ মানবাধিকার ও সাংস্কৃতিক কার্যকলাপের ক্ষেত্রে যে মুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন তা গ্লাসনস্ট নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, মার্শাল টিটো কে ছিলেন? মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। তিনি প্রথমে কমিনফর্মের সদস্য থাকলেও মার্শাল পরিকল্পনা গ্রহণ করার অপরাধে স্টালিন কর্তৃক কমিনফর্ম থেকে বহিষ্কৃত হন। পরবর্তীকালে তিনি জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্বে পরিণত হন। তিনি 98টি আন্তর্জাতিক উপাধিতে ভূষিত হয়েছেন। পরের প্রশ্ন দেখো, প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1961 খ্রিস্টাব্দে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। পরের প্রশ্ন দেখো, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি আমরা ইতিমধ্যেই পূর্ববর্তী সেটে আলোচনা করে দিয়েছি, তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, কোন বছরকে আফ্রিকার বছর বলা হয়? 1960 সালকে। পরের প্রশ্ন দেখো, ইসরোর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবার আমরা দেখে নেব অষ্টম সেটের প্রশ্নের উত্তরগুলো নিয়ে।
অষ্টম সেটের প্রথম এসে কি প্রশ্ন, মুক্তদান নীতি বলতে কি বোঝো? জন হে প্রবর্তিত নীতিকেই বলা হয় মুক্তদান নীতি। এর জনক ছিলেন জন হে। পরের প্রশ্ন দেখো, আফ্রিকা কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত? এটিও পূর্ববর্তী সেটে আলোচনা করা আছে, তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো? ১৬ থেকে অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপে যে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির ধারণা জনপ্রিয় হয়ে উঠেছিল, ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ সমালোচনার সুরে তাকে মার্কেন্টাইলবাদ নামে অভিহিত করেছেন। বুলিয়ান সঞ্চয়, উপনিবেশ প্রতিষ্ঠা, শুল্ক প্রাচীর গড়ে তুলে আমদানি হ্রাস ও রপ্তানি বৃদ্ধি, সামুদ্রিক বাণিজ্যের প্রসার প্রভৃতি মার্কেন্টাইলবাদী অর্থনীতির মূল বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? ইতালীয় নাবিক তথা স্পেনীয় অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস 1492 খ্রিস্টাব্দে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন। পরের প্রশ্ন দেখো, ভারতে কে কবে প্রথম রেলপথ স্থাপন করেন? বড়লাট লর্ড ডালহৌসির উদ্যোগে 1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে পর্যন্ত 21 মাইল রেল যোগাযোগের মাধ্যমে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়। পরের প্রশ্ন দেখো, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর হবে সিরাজদৌল্লা। আমাদের যে পিডিএফ দেওয়া থাকবে সেই পিডিএফ এর শেষ সংখ্যাটি হলো 4। আমাদের যে পিডিএফ দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেই পিডিএফ এর পাসওয়ার্ডের শেষ সংখ্যাটি 4। পরের প্রশ্ন দেখো, কো হং বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরও পূর্ববর্তী সেটে আলোচনা করা আছে। পরের প্রশ্ন, কে কবে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় 1828 মতান্তরে 1829 সালে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, আলেকজান্ডার ডাফ কে ছিলেন? আলেকজান্ডার ডাফ ছিলেন স্কটল্যান্ডের মিশনারি এবং স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক সংবাদপত্র কোনটি? উত্তর হবে দিগদর্শন। পরের প্রশ্ন, ম্যান মেকিং রিলিজিয়ন থিওরিটি কার লেখার কি? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ডক্টর বি আর আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পুনা চুক্তি 24 সেপ্টেম্বর 1932 পুনের ইয়েরওয়াড়া জেলে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, কে কোন ঘটনার প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন। পরের প্রশ্ন দেখো, কোন আইনে সর্বপ্রথম মুসলিম সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দান করা হয়? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1909 অ্যাক্ট বা মল্লে মিন্টো সংস্কার আইনে। পরের প্রশ্ন, লং মার্চ বলতে কি বোঝো? চিয়াং কাইশেক কমিউনিস্টদের বিরুদ্ধে কঠোর দমননীতি গ্রহণ করেন 1934 সালে। এই পরিস্থিতিতে এই বছর 16 অক্টোবর মাও সেতুং তার পরিবার পরিজন সহ প্রায় 1 লক্ষ কমিউনিস্ট সামরিক বাহিনীর অবরোধ ভেঙে দীর্ঘ 6000 মাইল পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর পশ্চিম চীনের সেনসি প্রদেশে উপস্থিত হয়। 370 দিন পায়ে হেঁটে সামরিক বাহিনীর আক্রমণ উপেক্ষা করে মাত্র 8000 যাত্রী 20 অক্টোবর গন্তব্যে পৌঁছান এবং বাকিরা প্রাণ হারান। এই ঘটনা লং মার্চ বা দীর্ঘ যাত্রা নামে পরিচিত। পরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর সুকর্ণ। পরের প্রশ্ন, ভিয়েত মিন কি? 1941 সালে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে হো চি মিন যে সংগঠন গড়ে তোলেন তা ভিয়েত মিন নামে পরিচিত। পরের প্রশ্ন, বেস্টনী নীতি বলতে কি বোঝো? আমেরিকার রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে রুশ আগ্রাসন প্রতিরোধ এবং রাশিয়াকে সীমাবদ্ধ করে রাখার জন্য যে নীতি পেশ করেন সেটাই কেন্নানের বেস্টনী নীতি। পরের প্রশ্ন, দাঁতাত কি?
উত্তর, দাঁতাত একটি ফরাসি শব্দ। এর অর্থ হলো উত্তেজনা প্রশমন। 1970-এর দশকে বিভিন্ন আন্তর্জাতিক ঘটনাকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই ক্রমশ স্তিমিত হয়ে পড়ে। আন্তর্জাতিক ইতিহাসে এই পর্বটি দাঁতার নামে পরিচিত, অর্থাৎ পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার সুপরিকল্পিত নীতি হলো দাঁতাত। হেনরি কিসিঙ্গারের মতে দাঁতাত হলো প্রত্যক্ষ সামরিক সংঘাত এবং সর্বোপরি পারমাণবিক যুদ্ধ এড়ানোর লক্ষ্যে চিরাচরিত প্রতিদ্বন্দ্বিতার বদলে পারস্পরিক শান্তিপূর্ণ সমঝোতায় গুরুত্ব আরোপ। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ নীতি কি? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট ও সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোটের কোনো একটি জোটে যোগ না দিয়ে নিরপেক্ষ থাকার নীতি হলো জোট নিরপেক্ষ বা নির্জোট নীতি। পরের প্রশ্ন দেখো, উপনিবেশিকরণ শব্দটি প্রথম কে কবে ব্যবহার করেন? জার্মান বিশেষজ্ঞ মরিৎজ জুলিয়াস বর্ন 1932 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ডিকলোনাইজেশন বা উপনিবেশিকরণ শব্দটি ব্যবহার করেন। পরের প্রশ্ন, কবে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে? উত্তর, 1971 সালে। পরের প্রশ্ন, হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? হোমি জাহাঙ্গীর ভাবা ছিলেন ভারতের একজন বিখ্যাত পরমাণু বিজ্ঞানী। 1948 সালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার সভাপতিত্বে একটি পরমাণু শক্তি কমিশন গঠন করেন। তার নেতৃত্বে এই কমিশন নিরন্তর গবেষণার ভিত্তিতে ভারতে বিশ্বমানের পরমাণু প্রযুক্তি কৌশল তৈরি করে, আর এই কারণে তাকে ভারতে পরমাণু কর্মসূচির জনক বলা হয়। এই ছিল আজকের আমাদের আলোচনা, অর্থাৎ আমরা আজকের আলোচনায় 3টি সেটের এসএকিউ আলোচনা করে দিলাম। সঙ্গে থাকলো পিডিএফ এর পাসওয়ার্ড। আমাদের এই ভিডিওর আলোচনায় এক এক স্তরে বলা আছে, তোমরা সেগুলো দেখে পিডিএফটা অন করে নিতে পারো এবং ডাউনলোড করে নিতে পারো। ধন্যবাদ, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।